ভাই প্রচন্ড আমেরিকান নার্স হয়ে কি জাপান যাবে এই জন্য যেমন না আমাদের এখন হ্যাঁ যাওয়াটা কি ঠিক হবে কিনা ওইখানে? আমাদের এখন জন্য কি উপদেশ? ওইখানে যাওয়াটা কি ঠিক হবে? আগে পাস করো। এই তুমি এখানে নাও যেতে চাইলে তুমি ইয়ে ট্রান্সফার করে ফেলতে পারবা, কোনো ব্যাপার না। আগে পাস করো। পাস করে তবে হ্যাঁ, এই প্রত্যেকটা দেশেই ভালো মন্দ আছে, হ্যাঁ। তবে নলেজ কিন্তু ওদের এটা অনেক হাই। আমি ওই জাপানিদের দেখছি যে ওরা তোমার নলেজের দিক দিয়ে ইভেন কি জার্মানিকে ওরা পাত্তা দেয় না, জানো? এটা আমি আমার প্রফেসর থেকে দেখছি। ওরা কোনো ব্যাপারই মনে করে না। ওরা আমেরিকান রিসার্চ গুলাকে খুব প্রায়োরিটি দেয়, কারণ ওরা নলেজের দিক দিয়ে ভালোই ভালো আছে এইসব। ফাইট ফর দি গুড ফাইট। ভালো জিনিসের জন্য যুদ্ধ করো, খারাপটা অ্যাভয়েড করে ফেলো। বলবো নি, আমার এখানে প্রচন্ড বৃষ্টি পড়তেছে। যে কোনো মুহূর্তে কারেন্ট মারেন্ট চলে গেলে পরে শেষ করতে পারবো না, একটু আগায় ফেলি। এখানে একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হলো ড্রাই কফ এবং অ্যাঞ্জিওএডিমা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা টেরাটোজেনিক এটা মাঝে মাঝে আসে, তবে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার ড্রাই কফ এবং অ্যাঞ্জিওএডিমা এই দুইটা প্রবলেম হয় এই প্রিলস, বিশেষ করে মানে এস ইনহিবিটরস, হ্যাঁ, এস ইনহিবিটর ড্রাগের কারণে ড্রাই কফ হয়। কেন হয় এটা একটু কারণটা একটু বলি। এটা প্রায় কোশ্চেন আসে এবং অ্যাঞ্জিওএডিমা দুইটাই কোশ্চেনে প্রায় আসে। দেখো, এস বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যে সাবস্টেন্সটা আমাদের লাংস, আমাদের ভেসেল ওয়াল থেকে আসে, হ্যাঁ। আমাদের আমাদের বডিতে একটা সাবস্টেন্স থাকে বা এক ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা হলো ব্রাডিকাইনিন। ব্রাডিকাইনিন নামক এক ধরনের সাবস্টেন্স বা ইনগ্রিডিয়েন্ট থাকে। আমরা যে ভেসেল ডায়ালেট হয় না, ভেসেল ডায়ালেট, এই ভেসেলটাকে ডায়ালেট করতে সাহায্য করে হলো ব্রাডিকাইনিন। স্বাভাবিক অবস্থায় হয় কি, এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এই ব্রাডিকাইনিনটাকে ভেঙে ফেলে। ঠিক আছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং যে এনজাইম, এই এনজাইমটা আমাদের ব্রাডিকাইনিনটাকে ভেঙে ফেলে। এখন কথা হলো, এই যখন এস ইনহিবিটর যে ওষুধগুলো থাকে, ড্রাগগুলো থাকে, এই এস ইনহিবিটরটা আমাদের এই ব্র্যাডিকাইনিনটাকে, ব্র্যাডিকাইনিন যে ফাংশন, আই মিন ভেসোডাইলেটের যে কাজটা করে, এটাকে বাধা দেয়। আমাদের হয় কি, এই এস ইনহিবিটর এই ড্রাগগুলার পরে এই ব্র্যাডিকাইনিন নামক যে সাবস্টেন্সটা থাকে, এর উপস্থিতিটা বেড়ে যায়, ভাঙতে পারে না আর কি। ইউজুয়ালি এস কি করে, এই ব্র্যাডিকাইনিনটাকে ভেঙে ফেলে। আর এস ইনহিবিটরটা খেলে তখন আর এই ব্র্যাডিকাইনিনটা ভাঙে না। তখন কি হয়, আমাদের এই শরীরে ব্র্যাডিকাইনিন কি বলে, এই যে তোমার আর যেহেতু কাজ ভাঙতে পারে না, তখন কি হয়, এই ব্র্যাডিক এক্সট্রা, তখন আর ব্র্যাডিকাইনিন যে ভাঙতে পারে না, তখন এটা আমাদের যে লাংসে জমা হওয়া শুরু করে। এবং এই যখন তোমার এই লাংসে আস্তে আস্তে করে জমা হয়, তখন এটা আমাদের কাশির, এটা এর ফলে তোমার কোনো কফ উৎপন্ন হয় না, এবং এই মানে কফ উৎপন্ন না হয়ে এটা আমাদের কাশির একটা অনুভূতি দেয়। এবং এই কারণেই মূলত এই এস ইনহিবিটর ড্রাগ গুলা খাওয়ার ফলে এক প্রকার কাশি হয়, এবং এই কাশিতে কোনো কফ থাকে না। এটাকেই বলা হয় ড্রাই কফ। এটাই কি বলতে চাইছিলে না তোকে তখন? ওইটাই। বুঝি নাই। এটাই 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 কি তখন বলছিলে না, ব্র্যাডিকাইনিনের বিষয়? হ্যাঁ এইটাই। তাহলে আমি আবার বলি একটু একটু জিস্ট আকারে। আমাদের শরীরে এই যে ভেসেল যে ডায়ালেট হয়, এটাতে ব্র্যাডিকাইনিন নামক একটা ডায়ালেশনে, ব্র্যাডিকাইনিন নামক একটা সাবস্টেন্সের ভূমিকা থাকে বা একটা সাহায্য করে এরা, ব্র্যাডিকাইনিন নামক যে সাবস্টেন্স। এই ব্র্যাডিকাইনিন তোমার এস বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যখন মানে এক ধাপ থেকে দুই ধাপ, মানে 1 থেকে 2 তে পরিণত হয়, তখন এই ব্র্যাডিকাইনিনটাকে তোমার ভেঙে ফেলে। ইউজুয়ালি এটা হলো নরমাল ফাংশন।
কিন্তু আমরা এস ইনহিবিটরস এস কাজ করতে পারবে না যখন এরকম ড্রাগ দেই, তখন এই ব্র্যাডিকাইনিনটা আর ভাঙে না, ব্র্যাডিকাইনিনটা আর ভাঙে না। ফলে কি হয়, তখন ভ্যাসোডাইলেট কি বলে এই যে এই কি বলে এই যে এক্সট্রা যেই ভাঙে না, যে তখন এই ব্র্যাডিকাইনিনটা জমা হওয়া শুরু করে লাংসে জমা হওয়া শুরু করে। আর এই জমা হওয়ার ফলেই এক প্রকার কাশির উপদ্রব হয় বা কাশির অনুভূতি হয়, যেটা ড্রাই কফ নামে পরিচিত। এই কারণে এস ইনহিবিটর ড্রাগ যদি কেউ খায় তাদের প্রায়ই খুসখুসে কাশি হয়। এই জন্য এটা খুবই কমন একটা প্রবলেম, বিশেষ করে ফিমেলরা, বিশেষ করে মহিলারা, বুঝছো, এটা বেশি অনুভব করে কাশিটা। ছেলেদের কম হয় বাট ফিমেলদের বেশি হয়, এটা আমি দেখছি কোশ্চেনে। তো এই এটার জন্য, এই কাশি খুসখুসে কাশির জন্য ডক্টররা তোমার এস ইনহিবিটরস এর জায়গায় চেঞ্জ করে দিয়ে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ দিয়ে দেয়, মানে সার্টেন ড্রাগগুলো প্রেসক্রাইব করে আবার। এই জন্য দেখবা এই প্রায় কোশ্চেন ওষুধ চেঞ্জ করে, মানে যদি কখনো এরকম কাশির সাইড এফেক্ট হিসেবে কাশি কমপ্লেন করে, তখন তোমার এই সার্টেন ড্রাগটা প্রেসক্রাইব করে। এরপরে আরেকটা জিনিস হলো অ্যানজিওএডেমা। আচ্ছা, এই এই অ্যানজিওএডেমার এরকম পেশেন্ট পাইছো তো, যেহেতু তুমি কার্ডিয়াক আছো, যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খেয়ে ফের ঠোঁট ফুলে টুলে গেছে অথবা গলা ফুলে গেছে, এরকম পাইছিলা? এসি ইনহিবিটর পাইনি ভাইয়া, তবে স্টেপটোকাইনেজ দেওয়ার পরে এই যে অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন করে এনজিওডিমা হয়েছে। হ্যাঁ, রাইট, এরকম হয়। ওকে, আচ্ছা, এনজিওডিমার এর রোগী তো মারাত হ্যাঁ এনজিওডিমার রোগী দেখতে অনেক মারাত্মক, লিপস ফুলে যায়, টাং, হ্যাঁ লিপস। হ্যাঁ, এবং মানে ফুলে গলার বিশেষ করে ট্রাকিয়াল অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, এত ফুলা ফুলে। আচ্ছা, বিষয়টা বলি, এবার আসি হলো যে এআর এই অ্যানজিওএডেমা হয় হলো তোমার বিশেষ করে এআরবিএস, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগের ফলে হয় এটা। এই অ্যানজিওএডেমাটা মূলত এস সরি এআরবিএস এর একটা অন্যতম একটা ইয়ের প্রবলেম আর কি। অ্যানজিওএডেমা মানে ঠোঁট ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, ভয়েস চেঞ্জ হয়, এবং এই যে ঠোঁট ফুলে যায় তারপরে তোমার কি বলে এই কি বলে তোমার আই মিন ফুলে গিয়ে যে গলা ফুলে যায়, এগুলো ফুলে গিয়ে হয় কি, পেশেন্টের ট্রাকিয়া আছে না, ট্রাকিয়া এয়ারওয়ে, এয়ারওয়ে পর্যন্ত অনেক সময় অবস্ট্রাকশন হয়ে যেতে পারে। এই জন্য কোনো এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ খাওয়ার পরে কোনো পেশেন্টের যদি ঠোঁট ফুলে যায়, তারপরে তোমার সাফোকেশন হবে, সে যদি বলে যে আমার দম বন্ধ হয়ে আসতেছে, দম বন্ধ হয়ে আসছে, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, এবং এটা যদি ট্রিটমেন্ট মানে তাড়াতাড়ি নিয়ে না যাওয়া হয়, তাহলে পেশেন্ট উইল ডাই সুন, পেশেন্ট মারা যেতে পারে এনজিওএডেমাতে। ঠিক আছে, এই ছিল গুরুত্বপূর্ণ দুইটা কমপ্লিকেশন। এবার আসলে হাইপার ক্যালেমিয়া, কিছু কিছু অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, শুধু অ্যান্টিহাইপারটেনসিভ না, তোমার যেসব ড্রাগ গুলার ফলে খাওয়ার ফলে তোমার পটাশিয়াম বেড়ে যায়। একটা তো এখানে আছে এই যে এআরবিএস বা কি বলে এস এবং এআরবিএস বোথ, ঠিক আছে, পটাশিয়াম বেড়ে যায়। আরেকটা কোন ড্রাগের নাম মনে আছে অথবা কোন গ্রুপের নাম মনে আছে যেসব ড্রাগ খেলে পটাশিয়াম বেড়ে যায়? potassium sparing diuretics ইয়েস, মানে মানে ও ছাড় স্পাইরোনোল্যাকটোন। আর আছে কোনো? তিনটাই তো পাইছি না, পটাশিয়াম স্পাইরিং ডায়োটিক্স, মানে স্পাইরোনোল্যাকটোন, মানে একই। তারপরে হলো এস আর এআরবিএস, আর আছে? আর তো মনে হয় নাই। না, আপাতত এই তিনটাই মনে আছে, তিনটে। এই তিনটাই পাইছি এখন পর্যন্ত। যদি কেউ পাও তাহলে অবশ্যই জানাও, লিখে রাখো। হ্যাঁ, দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। আচ্ছা, হাইপার ক্যালেমিয়া কেন হয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে না, যে কেন হাইপার ক্যালেমিয়া হলো? এই একদম ইজি, দেখো,
এস ইনহিবিটরস এবং এআরবিএস এ কেন পটাশিয়াম বাড়ে? দেখো, এস ইনহিবিটরস এবং এআরবিএস যখন এই ফাংশনগুলো ব্লক করে দেয়, মানে এই 1 থেকে 2 তে পরিণত যখন হয় না, আবার কি বলে অ্যাঞ্জিওটেনসিন 2 তে যখন পরিণত হয়, তখন এই নিচের কাজগুলো তো হয় না, তাই না? অ্যালডোস্টেরন যখন বডিতে কমে যায়, মানে অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে না? এন্ডোক্রাইনোলজি জি যারা ভাইয়া। ভুলে গেছো, যেহেতু অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা, মানে ধরে রাখা, এখন এই কাজটাই ব্লক করে দিছে, মানে অ্যাজিটেশন টুটাই ব্লক করে দিছে। তার মানে কি এগুলো হবে না, এগুলা হবে না। এগুলা যখন হবে না বা কমে যাবে, তখন সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বেড়ে যাবে। এই জন্যই হাইপারক্যালেমিয়া হয়। যখন অ্যালডোস্টেরন কমে যায়, তখন সোডিয়াম কমে যায়। সোডিয়াম, অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে না? অ্যালডোস্টেরন কমে গেলে পটাশিয়াম, মানে সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বেড়ে যাবে। এভাবেই পটাশিয়াম হাইপারক্যালেমিয়া হয়। যেহেতু এই পটাশিয়াম ডায়োটিক্স লাইক কি স্পিরোল্যাকটোন, তারপর এস ইনহিবিটরস, এআরবিএস, এরা যদি পটাশিয়াম বাড়ায় দেয়, এদের সাথে এক্সট্রা পটাশিয়ামের কোনো প্রয়োজন নেই। রিমেম্বার, এটা আসে কিন্তু, এই যে যেটা বললাম, এস ইনহিবিটরস এন্ড ড্রাই কফ occurs due to accumulation of bradykinin and inflammatory moderator. A reason for change is inhibitors to ARBs. যখন এস ইনহিবিটরস ড্রাগের কারণে এই ড্রাই কফ হয়, এটা যাতে না হয় এই জন্য তখন দেওয়া হয়, আবার এআরবিএস ড্রাগ হয়। এই যে অ্যাঞ্জিওডেমা র্যাপিড, এটা সাধারণত এআরবিএস ড্রাগের ক্ষেত্রে হয়। এস এর ক্ষেত্রেও হয় এটা, তবে এটা হইলে অন্য ওষুধ আবার দেওয়া হয়। তো এটা এবং এটা মেডিকেল ইমার্জেন্সি। র্যাপিড সোয়েলিং অফ ডার্মিস, সাবকিউটেনাস টিস্যু এন্ড মিউকোসা, চেঞ্জ ইন ভয়েস ক্যান লিড টু এয়ার অবস্ট্রাকশন এন্ড সাফোকেশন এন্ড মে লিড টু ডেথ। এই গলা, তারপরে এগুলো ফুলে যায়, পেশেন্ট অনেক শ্বাসকষ্ট হয়, ইমার্জেন্সি। অ্যাঞ্জিও এডেমা ক্যান বি অ্যালার্জিক অর নন অ্যালার্জিক। এটা অ্যালার্জির কারণে এবং নন অ্যালার্জিক কারণে হতে পারে। Painless swelling under the skin triggered by an allergy to animal dander, pollen, drugs, venom, food or medication. কি বলে, এইসব কারণে হয় আর কি। আর নন অ্যালার্জি গুলো thought to be caused by rising level of bradykinin, vasodilator that triggers blood vessel widen and become more permeable, leading to swelling. যেটা ব্র্যাডিকাইনিন সম্পর্কে একটু আগে বলছিলাম। সোজা কথা হলো কি, এস এবং এআরবিএস এর অন্য একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট হলো অ্যাঞ্জিওডেমা। আরেকটা জিনিস হলো, এই আরেকটা প্রবলেম হলো এদের টেরাটোজেনিক এফেক্ট থাকে। টেরাটোজেনিক এফেক্ট মিন্স যে ড্রাগগুলা খেলে প্রেগনেন্ট মহিলাদের ভ্রূণ, আই মিন ফিটাস মারা যাওয়ার বা ফিটাল ডিফর্মিটি বা ফিটাল মারা যাওয়ার চান্স থাকে, তারা হলো যে এইসব ড্রাগগুলোকে টেরাটোজেনিক ড্রাগ বলা হয় বা টেরাটোজেনিক ড্রাগ। এবং এদের কিছু ক্যাটাগরি আছে, মানে এ বি সি ডি এক্স এভাবে। তো এ হইলো সবচেয়ে কম, এই ড্রাগগুলা খেলে সবচেয়ে কম চান্স আছে বাচ্চার বা ফিটাসের প্রবলেম হওয়ার বা ফিটাস মরে যাওয়ার বা এরকম। ক্যাটাগরি বি হইলো স্লাইটলি মোর রিস্ক, সি হলো একটু বেশি, আর ডি হলো এই ড্রাগ খেলে 100, মানে অলরেডি প্রুভড যে এই ড্রাগ খাওয়ার ফলে পেশেন্ট কারো কারো ফিটাসের প্রবলেম হয়েছে। আর ক্যাটাগরি এক্স হইলো 100% প্রবলেম হবেই, এই ড্রাগ খেলে 100% প্রবলেম হবেই। এই এক্স ক্যাটাগরির ভিতরে এই এআরবিএস এবং এস ইনহিবিটরস এই ড্রাগগুলা পড়ে। এই যে আচ্ছা, এখন কথা হলো, আমি আবার বলি, এই এস ইনহিবিটরস এবং এআরবিএস এই ড্রাগগুলা খেলে অবশ্যই ফিটাসের প্রবলেম হবে। ডেফিনেটলি তার প্রবলেম হবেই। ডেট মারাও যেতে পারে, অর্গান ডিফর্মিটি হতে পারে, কোনো না কোনো কিছু হবেই। এখন কথা হলো, আমরা তো জানি এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়াতে বিপি বাড়ে। তাহলে আমরা কোন ধরনের ড্রাগ অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে দেব? রূপা। আর 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 কার কি মতামত শুনি? হ্যাঁ, তোকের তুমি মেটার্নিটি পড়ছো না, বলো মনে আছে কিনা দেখো তো। ভাইয়া, মেটার্নিটি পড়ছো না, মনে আছে? জি। কোন ইমার্জেন্সি ব্যাগ দেওয়া যাবে না? বলতেছি যে প্রেগনেন্ট মহিলাদের তো বিপি বাড়ে,
তাহলে এখন আমরা কোন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব? এটা এখন মাথায় আসতেছে না এখন আমার। আমি গতকালকেও বলেছিলাম, খুব জোর দিয়ে বলেছিলাম, সেন্ট্রাল অ্যাক্টিং এর ভিতরে মিথাইল ডোপা, মিথাইল ডোপা, পেজ নাম্বার 35, মিথাইল ডোপা, বুঝছো? মিথাইল ডোপা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে খুবই সেফ ড্রাগ ফর হাইপারটেনশন, খুবই সেফ। এটা আমরা ব্যাচেলরে শিখছি, একদম স্যার আমাদের বলছিল, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই এআরবিএস এবং এস ইনহিবিটরস, এই ড্রাগগুলা প্রেগনেন্সিতে এক্স ক্যাটাগরির ড্রাগ, মানে এগুলা খাইলে 100% প্রবলেম হবে, এক্স ক্যাটাগরি এবং টেরাটোজেন ইনফেক্টেড। এই জন্য এই ড্রাগগুলা প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, ইম্পর্টেন্ট। এরা হচ্ছে বাচ্চার যে লিভার থাকে হ্যাঁ লিভার ডেভেলপ হ্যাঁ, কি করে এই এস ইনহিবিটরসরা, সেটাই আমরা এখানে দেখব। এস ইনহিবিটরস এন্ড এআরবিএস আর প্রেগনেন্সিতে কি করে? এক্স ক্যাটাগরি টেরাটোজেন্স, মানে 100% প্রবলেম হবে। কি প্রবলেম হবে? ফিটাল কিডনি ইনজুরি উইথ পটেনশিয়াল অলিগোহাইড্রামনিয়াস, মানে এরা বাচ্চার কিডনি ডেভেলপ করতে দেয় না। এই ড্রাগগুলা বাচ্চার কিডনি ডেভেলপ করতে দেয় না, ফলে কি হয়? পেশেন্ট অলিগোহাইড্রাম, এবং এর ফলে অলিগোহাইড্রামনিয়াস হয়, মানে ফ্লুইড, মানে যে পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড হওয়ার কথা সে পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড হয় না। আর রিমেম্বার, এই যে একটা বেবি যখন ইউটেরাসের ভিতরে নাড়াচাড়া করে, আই মিন এই যে পানির ভিতরে বেড়ে ওঠে, সেটা উৎপন্ন হয় বা ফিটাসের ইউরিন থেকে, যেটা কিডনি তৈরি করে। এন্ড কথা হলো, কিডনি যদি ডেভেলপ না হয়, কিডনি যদি ঠিকমতো তৈরি না করতে পারে ফিটাস, তাহলে সে এই এই অ্যামনিওটিক ফ্লুইড উৎপন্ন করবে, পাবে কোত্থেকে? এই জন্য পেশেন্টের অলিগোহাইড্রামনিয়াস হয়, কিডনি ইনজুরি হয় ডিউ টু এই এস এবং এআরবিএস ড্রাগের কারণে। এই জন্য আমরা পেশেন্টদেরকে, মানে প্রেগনেন্ট মাদারদেরকে অবশ্যই আমরা এই ড্রাগ না দিই। আরেকটা জিনিস হলো যে তোমার আরেকটা এটা হলো নতুন, এই এই এটা তোমার ইদানিং কোশ্চেনে আসতেছে এনক্লেক্সের, সেটা হলো ডিরেক্ট রেনিন ইনহিবিটরস। আমরা যদি এখন কথা হলো, আমরা তো এই যে এস, তারপরে তোমার এআরবিএস, এগুলো তো তোমার এই যে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2 তে গিয়ে কাজ করে। এন্ড কিন্তু কথা হলো, আমরা যদি সরাসরি রেনিন উৎপন্নই ব্লক করে দিই, তাহলে কি, তাহলে তো বাকি ধাপগুলো আরো হলো না, তাই না? এরকম একটা ড্রাগের নাম হলো এলিসকাইরেন, এলিসকাইরেন, ডিরেক্ট রেনিন ইনহিবিটর। সেটা বইতে নাই, লিখে রাখতে পারো, এটা দিয়ে কয়েকজন কোশ্চেন পাইছিল। ড্রাগ ইনহিবিটিং দ্য, পাইছিলা ফারহানা পাইসানো প্র্যাকটিসের সময় এই ড্রাগটা সম্পর্কে, এলিসকাইরেন? না ভাইয়া, পাও নাই না? এখনো পাইনি। হ্যাঁ, ডিরেক্ট রেনিন ইনহিবিটরস ক্যাপ্লানে পাইতে পারো, আমি এটা ক্যাপ্লানে দেখছিলাম। Direct renin inhibitors, drugs inhibiting the activity of renin that is responsible for hydrolyzing angiotensin 2. এত কিছু দরকার নেই, জাস্ট এটা সরাসরি রেনিনটাকে ইনহিবিট করে দেয়, রেনিন উৎপন্ন হইতে দেয় না, সোজা কথা। তা এভাবে বিপি মেইনটেইন করে ফেলে, বাস এতটুকু জানা রাখো। এবার আসি হলো নার্সিং ইমপ্লিকেশন, মান্থলি ইউরিন প্রোটিন অ্যানালাইসিস টু ডিটেক্ট রেনাল ড্যামেজ এন্ড আরবিসি, কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ইনসাফিসিয়েন্সি, ইয়েস। তারপরে হলো অ্যাভয়েড ইউজ পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস অর সল্ট সাবস্টিটিউটস। কতগুলো আগে বলেছিলাম, সল্ট সাবস্টিটিউট মানেই হলো পটাশিয়াম ক্লোরাইড। কেন দেওয়া যাবে না? কারণ এই ড্রাগগুলো খেলে এমনি পটাশিয়াম বাড়ে, এগুলোর জন্য এক্সট্রা পটাশিয়ামের কোনো প্রয়োজন নেই। আর কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ইনসাফিসিয়েন্সি, কেন? কারণ এটা কি রেনাল ড্যামেজ ঘটায়, এজিং, মানে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে, যাদের ক্রিয়েটিনিন লেভেল বাড়তি তাদেরকে কিন্তু এই ড্রাগ দেওয়া যাবে না। কারণ কি? কারণ এই যে আমাদের কিডনি যদি ড্যামেজই থাকে, কিডনি যদি আগে থেকে ড্যামেজ থাকে, হ্যাঁ, সাইড বাদ দাও, তুমি যদি কিডনি থেকে আগে থেকে ড্যামেজ থাকে, তো এগুলো ফিল্টার করবে কে? এরা ডিরেক্ট অ্যাক্টিং ভ্যাসোডাইলেটর, সরাসরি ভেসো ডাইলেট করে দেয়। কিভাবে? একটা যে ডিরেক্ট অ্যাক্টিং স্মুথ মাসল রিল্যাক্সেন্ট কজ ভ্যাসোডাইলেশন অফ আর্টারিজ এন্ড ভেইনস এন্ড ডিক্রিজ ব্লাড প্রেশার। এক্সাম্পল কি? হাইড্রালাজিন, নাইট্রোগ্লিসারিন, সোডিয়াম নাইট্রোগ্লিসারিড, এটা ইম্পর্টেন্ট, এগুলো অনেক অনেকবার কোশ্চেনে পাওয়া।
হাইড্রালাজিন, নাইট্রোগ্লিসারিন এবং সোডিয়াম নাইট্রোক্লোরাইড। আর দেখো এই কারণেই কিন্তু আমরা ডিরেক্ট ভেসেল বা সরাসরি ভেসেল ডাইরেক্ট করে দেয় দেখেই আমরা সাবলিঙ্গুয়ালি নাইট্রোগ্লিসারিন, সোডিয়াম নাইট্রোক্লোরাইড এগুলো ব্যবহার করি ভেসো কি ভেসোভেগাল ইয়েতে, সরি কি বলি ভেসোভেগাল, ভেগাস নার্ভ, জিহ্বার নিচে ভেগাস নার্ভ, সরি ভেগাস নার্ভ, হ্যাঁ ভেগাস নার্ভ থেকে। হাইড্রালাজিনের সম্পর্কে একটু যদি বলি, এটা কিন্তু হাইড্রালাজিনটা সকালবেলা তোমার রেকমেন্ড করা হয় সকালবেলা। একটা কারণ আছে, সেটা হলো এই এরা এই সকালের নাস্তার সাথে যদি এই ড্রাগটা খাওয়া হয় তখন বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে। বায়োঅ্যাভেলেবিলিটি মানে হলো মানে তোমার মানে বায়োঅ্যাভেলেবিলিটি মানেটা হলো ইয়ে না, যে তোমার কি বলে এটাকে, উম, কাজটা ভালো হয় এরকম না, এই টাইপের না, মানে অ্যাবজর্পশন ভালো হয়। বায়োঅ্যাভেলেবিলিটি মানে তো এটাই মনে হয়। যাই হোক আমরা বুঝি নেই। বায়ো অ্যাভেলেবিলিটি মানে হাইড্রোলাজিন যদি সকালের নাস্তার সাথে মানে উইথ ফুড মানে ব্রেকফাস্টের সাথে খাওয়া হয় তখন এটা বায়ো অ্যাভেলেবিলিটি বাড়ে। অ্যাবজর্পশন ভালো। হ্যাঁ, আরেকটা হলো নাইট্রোগ্লিসারিন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, প্রায় পাওয়া যায়। নাইট্রোগ্লিসারিন এবং ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস মানে কি? ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস, ফারা একটু চুপ থাকো দেখি, রাত্রি বলো ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস এরকম কোন ড্রাগের নাম বলতে পারবা? আমি তোমাকে গ্রুপের নাম বলছি, তুমি ড্রাগের নাম বলো। হুম, পারবা? পাইসানো একটু হোল্ড রাখো, আর কেউ পারবা? ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস। কি অবস্থা, আজকেও বলছি আমি এটা। রায়হান, তৌকির, কেউ পারতেছে না। ভাই আমি শুনি না, আমি একটু হাসপাতালে যাবো এখন, হয়তো ও ক্লাস আচ্ছা করতে আচ্ছা, পারবো না। লাবণী, সিডালাফিল। হ্যাঁ সিলডেনাফিল, টাডালাফিল এগুলো হলো ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা লামসাম ভাবে নিও না, পরে দেখবে যে বলছে বললাম যে আরে এটা তো বলা হয়েছিল। এই ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরস ড্রাগের সাথে নাইট্রোগ্লিসারিন কোনোভাবে দেওয়া যাবে না, অথবা নাইট্রোগ্লিসারিনের সাথে কখনোই যেন ফসফোডাইস্ট্রেজ ইনহিবিটরসটা না দেওয়া হয়। দিলে সিভিয়ার ভ্যাসোডাইলেশন হয়ে যাবে, পেশেন্টের বিপি সিরিয়াস লেভেলে ড্রপ করবে, পেশেন্ট মারা যাবে। কন্ট্রাইন্ডিকেটেড কিন্তু, হ্যাঁ। এরপরে আসলে সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এই সোডিয়াম নাইট্রোক্লোরাইডের একটা ইম্পর্টেন্ট ফাংশন জিনিস হলো এখানে, এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে রাখতে হয়। লিখে রাখতে পারো, সোডিয়াম নাইট্রোক্লোরাইড তোমার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে রাখতে হয়। এদের ড্রাগগুলো মনে হয় অ্যালুমিনিয়াম স্ট্রিপের ভিতরেই আসে মনে হয় না, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের এটা হ্যাঁ ভাইয়া, ওই বোতল। তুলেই থাকে, হ্যাঁ। এবং এটার একটা কারণ হলো, কারণ এটা যদি আলো পায় মানে লাইট পায়, লাইটের আলো তো এরা থায়োসায়ানাইড তৈরি করে, যেটা আসলে টক্সিক। যে কারণে এটা অ্যানোনিম ফল। তারপর সাইড এফেক্ট কি, এগুলো যেহেতু সবই অ্যান্টিহাইপারটেনসিভ, হেডেক হবে, বিপি কমে তো, ফ্লাশিং, প্যালপিটেশন, ডিসপনিয়া হতে পারে এরকম। নার্স ইমপ্লিকেশন, হাইড্রোজেন ক্যান কজ অ্যানজাইনা, কন্ট্রাইন্ডিকেটেড ইন করোনারি আর্টারি ডিজিজ। জাস্ট এতটুকু মাথায় রাখো, এটা এর থেকে বেশি কিছু আসে না, সবচেয়ে বেশি এই দুইটা থেকেই পাওয়া, নাইট্রোগ্লিসারিন এবং সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এবার আসলো জেনারেল নার্সিং ম্যানেজমেন্ট অফ হাইপারটেনসিভ ড্রাগ, মানে এত যা পড়ছি সবগুলার অল ওভার একটা ইয়ে মানে ম্যানেজমেন্ট। রেকর্ড বিপি ইন অল পজিশন এন্ড ইন বোথ আর্মস মানে কি? মানে হলো এই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয় কিনা এই ড্রাগ পাওয়ার পরে, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হচ্ছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? পেশেন্ট যখন আসবে প্রথমে
ধরো বসিয়ে একবার বিপি মাপলাম, এরপরে শোয়ানোর পর একবার বিপি মাপলাম, এবং দাঁড়ানোর পরে একবার বিপি মাপলাম, বোথ হ্যান্ডের। এইভাবে আমরা বিপি মেপে তার অর্থ মানে বিপির রেঞ্জ মানে কত কমলো সেটা আমরা ৩টার ভিতরে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং এটা একটু বলি, দাঁড়াও একটু দেখাই কোনো স্টেপ বাকি আছে কিনা এখানে। আচ্ছা, একটু যাওয়ার আগে আরেকটু হালকা কিছু স্লাইড বাকি আছে, একটু দেখাই ফেলি। হাইপারটেনশন ম্যানেজমেন্ট ফর আফ্রিকান আমেরিকান ক্লায়েন্ট যারা আছে একটু বলি। আফ্রিকান আমেরিকানদের এরা ন্যাচারালি হাইপার মানে বিপি হাই থাকে, হ্যাঁ। তো এবং এদের বিপিএইচ এর প্রবলেমও বেশি, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। তো আফ্রিকান আমেরিকানদের মানে মোস্টলি তোমার এই বিপি মেইনটেইনে, বিপি ম্যানেজমেন্টে, যেহেতু এটা আমাদের মানে বাইরের রাষ্ট্রের জন্য পড়া হয়, তো আফ্রিকান আমেরিকানদের পিপি মেইনটেনেন্স এর জন্য হাইড্রালাইজিন এবং আইসোসলফাইড রিকমেন্ড করা হয়, এবং ইনক্লুডিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড ডায়াবেটিক্স। এটা এই ধরনের ড্রাগটা বেশি ইআরবিএস এএস এগুলো খুব একটা এদের মনে কাজ হয় না মেবি, যে কারণে কোশ্চেনে এটা পাওয়া গেছিল। হাইড্রালাইজিন, আইসোসলফাইড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এন্ড ডায়াবেটিক্স এগুলো দিয়ে তাদের পিপি মেইনটেইন করা হয়। আর এটা অলরেডি বলছি, সোডিয়াম নাইট্রোক্সাইড দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কেন রাখতে, কারণ সূর্যের আলো যেটা থায়োসায়ানাইড তৈরি করে, যেটা তোমার হার্মফুল টু দি পেশেন্টস, পার্টিকুলারলি রিনাল ফাংশন। আচ্ছা, আর আমরা এর আগেও শুনেছিলাম যে অনেক সময় বিপি সঠিক অ্যাকুরেট বোঝার জন্য দুই সাইডেই, দুই হাতেই তোমার বিপি মাপতে হয়। এটা কারণটা হলো সাবক্লাভিয়ান আর্টারি স্টেনোসিস ক্যান গিভ রং রিডিং ইফ ডান অনলি ওয়ান আর্ম। এটা এর আগেও জানতাম আমরা হয়তোবা, বাট কারণটা হলো সাবক্লাভিয়ান আর্টারি যদি কখনো চিকন থাকে সেই ক্ষেত্রে ভুল ইনফরমেশন, ভুল রিডিং দিতে পারে, এই জন্য দুই হাতে মাপা ভালো। আর রেকর্ড, এটা এটা বলছিলাম হলো রেকর্ড বিপি ইন অল থ্রি পজিশনস এন্ড ইন বোথ আর্মস, এটা টু আন্ডারস্ট্যান্ড দ্য পোস্টারাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। ইনস্ট্যান্ট পেশেন্ট নট টু মিস এনি ডোজ অফ মেডিকেশন। ইয়েস, নিজের ইচ্ছা মতো বন্ধ করা যাবে না। নেভার ডিসকন্টিনিউ দ্য ড্রাগ অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে না। ট্যাপ অফ করতে পারে, রাদার ট্যাপ অফ। আচ্ছা, যদি হঠাৎ করে বন্ধ করে দিই, ধর এটা এটা কিন্তু হয়, এটা এখন খুবই কমন প্রবলেম আমাদের দেশে। অনেকদিন যেহেতু অ্যান্টিবায়োটিক লং টাইম ধরে খেতে হয় না, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, এটা গেলে কি প্রবলেম হতে পারে বলো তো? যে কেউ রিবাউন্ডিং হাইপারটেনশন। রিভার্স হাইপারটেনশন মানে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে ওষুধ খেতে খেতে, এটা বিপিতে কমানোর জন্য খাওয়া হয়, তাই না? এরপরে আবার এমন বাড়ে, এই বন্ধ করে যে দিছে এরপরে বিপি এত হাই হয়ে যায়, তখন আবার এটাকে বলা হয় রিভার্স হাইপারটেনশন, রিবাউন্ড হাইপারটেনশন, ভাইয়া সরি। কোলেস্টেরল ক্ষেত্রেও কি সেম হয়? আমার কোলেস্টেরল ট্যাবলেট অফ করে দিছিল, এখন আরো বেশি ডাউন হয়ে গেছে। জি, এটাকে বলে রিবাউন্ড হাইপারটেনশনের ক্ষেত্রে বলে রিবাউন্ড হাইপারটেনশন। আর কোলেস্টেরলের ক্ষেত্রে কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে এটা হবে, এটা হয়। শুধু এটা না, কর্টিকোস্টেরয়েডের ক্ষেত্রে এরকম ব্যাপক সুগার লেভেল বেড়ে যায়। যারা ইনসুলিন নেয় না, ইনসুলিনের ক্ষেত্রে একই রকম, জানো, একই সেম। এরপর আসলে অ্যাভয়েড হট বাথ, অ্যালকোহল অর স্ট্রেনাস এক্সারসাইজ উইদিন 3 hours অফ টেকিং দ্য মেডিকেশন। ইয়েস, অ্যাভয়েড হট বাথ। গরম হট বাথ আমাদের ভেসো ডাইলেট করে, এই জন্য অ্যান্টিবায়োটিক ড্রাগ খেয়ে গরম পানি দিয়ে গোসল করা যাবে না। অ্যালকোহল অর স্ট্রেনাস এক্সারসাইজ। আচ্ছা, অ্যালকোহল ইন এনি ফর্ম, আই রিপিট, অ্যালকোহল ইন এনি ফর্ম ইন এনক্লেক্স ইজ নো। এনি ফর্ম অফ অ্যালকোহল এনক্লেক্স এর ক্ষেত্রে নো হিসেবে কাউন্ট করবা। স্ট্রেনাস এক্সারসাইজ উইথিন 3 hours অফ টেকিং দ্য মেডিকেশনস। ধরো কেউ বিপি খাওয়ার ওষুধ খেয়ে 3 ঘন্টার ভিতরে জিমে গেছে, এটা ডেঞ্জারাস। পেশেন্টের বিপি সিরিয়াস লেভেলে ড্রপ করে পেশেন্ট প্রবলেম হতে পারে। ঘাম ঝরে এমন 3 ঘন্টার ভিতরে করা যাবে না। ডায়েট রেস্ট্রিকশনস, সোডিয়াম রেস্ট্রিকশন 2 মিলিগ্রাম পার ডে, এটা খুবই আসে কোশ্চেনে, মাথায় রেখো এই জিনিসটা, মাথায় রেখো। আমাদের প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হলো 2 গ্রাম, 2 গ্রামের বেশি যেন লবণ না খায়। মিনিমাইজ ক্যান ফুড, ইয়েস, ক্যান ফুড
ক্যান ফুড কেন খেতে না বলা হয় হাইপারটেনশন বা যাদের বডিতে সোডিয়াম বেশি? কারণটা হলো ক্যান ফুডে প্রচুর পরিমাণ লবণ থাকে। যত আচার, যত টমেটোর ক্যান, বিভিন্ন ক্যান ফুড আছে, এগুলো সবগুলোতে প্রচুর লবণ থাকে। আর যত লবণ যত লবণ মানেই কিন্তু সোডিয়াম, তাই না? যত সোডিয়াম তত ওয়াটার তত হাই বিপি। তারপর স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক বা অ্যারোবিক এক্সারসাইজ। আবার স্ট্রেসের কারণে কি বডিতে কি বাড়ে? স্ট্রেসের কারণে রুনা বাদে সবাই পারার কথা। রুনা পারলেও ভালো। মানে কর্টিসল কর্টিসল বাড়ে। আর যত কর্টিসল তত সোডিয়াম তত হাই বিপি। স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যারোবিক এক্সারসাইজ, অ্যাভয়েড স্মোকিং। স্মোকিং ভ্যাসোকনস্ট্রিক্ট করে, মানে বিপি বাড়ায় দেয়, এই জন্য স্মোকিং অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল অ্যান্ড ক্যাফেইন মডারেশন। ক্যাফেইন কিন্তু আমাদের বিপি ভ্যাসোকনস্ট্রিক্ট করে, যার কারণে বিপি বাড়ে, এই জন্য অ্যালকোহল এবং ক্যাফেইন বোথ সেম, অ্যাভয়েড করতে হবে। ওয়েট রিডাকশন ইফ নেসেসারি, যদি মানে কম ওজন, কম বিপি। এলিমিনেট মেডিকেশন দ্যাট মে কজ হাইপারটেনশন। কোন ধরনের মেডিকেশন গুলা হাইপারটেনশন বা করে, বিশেষ করে অ্যান্টিহিস্টামিন, কোল্ড অর অ্যালার্জির যে ড্রাগ গুলো আছে না, এগুলা তোমার বিপি বাড়াতে সাহায্য করে। এই জন্য এগুলা লং টাইম খাওয়া উচিত না। অ্যান্টিহিস্টামিন লাইক এই যে রেনিটিডিন, তারপরে আছে তোমার হলো এই যে কি বলে বিলাস্টিন, এটা খুবই